যাই হোক, দেখেন, যে যেটা করেছেন বা যারা করেননি, যার যেটা ছিল তার পরের ডেটা করতে হবে। যেমন এখানে ডে যদি কেউ 4 করে থাকেন, পরের দিন 5 নিবেন। আর যদি কেউ 5 করে থাকেন তিনি 6 নিবেন। হ্যাঁ, কত ছিল বলেন? স্যার মনে হয় যে যে থ্রি থ্রি অথবা থ্রি অথবা ফোর স্যার। আচ্ছা, 3 4 আমরা দুটোই দেখবো আজকে। হ্যাঁ, 3 4 আমরা দুটোই একটু স্যার দেখি। হ্যাঁ। 3 থেকে একটু শুরু করি। দেখেন, এখানে আমরা টেন্স করেছি, অনেক কয়েকটা ক্লাস পর পর টেন্স করেছি, আজকে একটু ভয়েস চেঞ্জও দেখবো। তো এটা টেন্স রিলেটেড একটা বাক্য। সে কি আমটি খেয়েছিল? তাহলে শিলা আপা বলেন, এটা কি হবে বাক্যটা? সে কি আমটি খেয়েছিল? এটার ইংলিশটা কি হবে? ডিড হি ডিড হি এট দা ম্যাঙ্গো দিতে হবে, আমটি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? Yes, I am fine. Okay. Now you are joining the class, and at first I would like to say you join the class attentively. After that, I will talk to you after the finishing of my class. হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে সে কি আমটি খেয়েছিল, ডিড হি এট ম্যাঙ্গো বলার থেকে আমরা এখানে একটা দা ব্যবহার করব। ডিড হি এট দা ম্যাঙ্গো কেন দিব? এখানে রয়েছে আমটি। এই টিটা খানাখানি, এর জন্য কিন্তু এই যে আমটি টয়রসি রয়েছে না, এর জন্য দা হবে, ডিড হি এট দা ম্যাঙ্গো। তো এই বাক্যটা আমরা যখন কাউকে বলবো যে তুমি কি আমটি খেয়েছিলে, তখন কি হবে? ডিড ইউ ইট দা ম্যাঙ্গো? ডিড ইউ ইট দা ডিড ইউ ম্যাঙ্গো? ইট দ্য হ্যাঁ, ম্যাঙ্গো? তারা কি আমটা খেয়েছিল? ডিড দে ইট দা ম্যাঙ্গো? ডিড দে ডিড ইট ইউ দা ইট ম্যাঙ্গো? দ্য ম্যাঙ্গো? দেখেছেন? তাহলে আমরা কিন্তু একটা বাক্যকে অন্য বাক্যে ট্রান্সফর্ম করা শিখতে হবে। আমাদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফর্ম যখন হতে পারবো, তখন কিন্তু আমাদের, মনে করেন আপনি একটা বিল্ডিং করেছেন ঢাকা শহরে, এটার ফাউন্ডেশন দিয়েছেন 20 তলা। আপনার কাছে টাকা বেশি নেই, আপনি 5 তলা করে ভাড়া দিয়ে দিয়েছেন। উপরে আরো আপনি 15 তলা করতে পারবেন। এবার 10 বছর পরে আপনার হাতে টাকা আসলো, আপনি উপরে আরো কাজ শুরু করলেন, 20 তলা পর্যন্ত আপনি করে ফেললেন, করে আপনি আবার ভাড়া দিয়ে দিলেন। এই যে বৃদ্ধি করা, আপনার কিন্তু এটাতে উপকার হলো। 5 তলা ছিল, পরে আপনি আরো 15 তলা করেছেন ওই বিল্ডিং এর উপরে। এইভাবে কিন্তু আমাদেরকে বাক্য বড় করতে হবে। কিভাবে বাক্য বড় করতে হয় আমি একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। যে যেমন বলেছিলাম যে এইখানে আমি যদি একটু লিখে ফেলি, সবাই একটু দেখবো আমরা। যেমন একটু যদি লিখি, সবাই একটু খেয়াল করবেন। হি, আমি একটা সাবজেক্ট নিয়েছি হি। আচ্ছা, হি নেওয়ার পরে, জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে হি নিয়েছি তাই না, সাবজেক্ট। এরপর আমি একটা ভার্ব দিলাম, GAVE, হি গেভ। দেখেন, সে আমাকে দিয়েছিল। এটা কিন্তু একটা পূর্ণ বাক্য হয়ে গেল, হি গেভ। কি বললাম? হি গেভ, সে আমাকে ঠিক দিয়েছিল। আচ্ছা, যদি বলি কি দিয়েছিল, এখানে একটা অবজেক্ট বসালাম, ROSE, হি গেভ রোজ। তো এই বাক্যটা এইভাবে না বলে বলা যায়, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, এ রোজ, ROSE। বাক্যটা কত বড় হয়ে গেল! প্রথমে ছিল হি গেভ, সেখান থেকে হলো হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? এ রোজ, একটা গোলাপ ফুল দিয়েছিল। হি গেভ মি আ রোজ, মনে করেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একটা গোলাপ ফুল দিল। কি বললাম? হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, কখন দিয়েছিল সময়টা যদি উল্লেখ করি, ইয়েস্টারডে, OIESTERDAY, হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে, সে গতকাল আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, এবার যদি বলি গতকাল কখন দিয়েছিল, তাহলে এটা বলতে পারি ইন দ্য আফটারনুন বা ইন দ্য ইভিনিং। ইন, THE, ইন দা আফটারনুন দিলাম, AFTERNNN, ইন দা আফটারনুন। আচ্ছা, হি গেভ মি আর রোজ ইয়েস্টারডে ইন দা আফটারনুন। দেখেন, প্রথমে ছিল হি গেভ, সে দিয়েছিল। হি গেভ মি, এতটুক বাড়ালাম। তারপরে বাড়িয়েছি হি গেভ মি এ রোজ। কখন দিয়েছিল? ইয়েস্টারডে। টাইমটা, সময়টা এক্সাক্ট কখন ছিল? ইন দা আফটারনুন। আচ্ছা, হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে ইন দা আফটারনুন। আচ্ছা, কোথায় বসে দিয়েছিল? এখন একটা উপলক্ষ করেও তো দেওয়া যায় স্যার, এমনি উপলক্ষে দিয়েছিল। হ্যাঁ, সেটাও আসতে পারি, আসছি। ইন দা আফটারনুন। আচ্ছা, কোথায় বসে দিয়েছিল? ইন দা পার্ক। ইন দা পার্ক, PARK। আচ্ছা, সে পার্কে বসে দিয়েছিল। হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে ইন দা আফটারনুন ইন দা পার্ক। তো এখানে ইন না দিয়ে আমরা এখানে অ্যাড দিতে পারি। কেন অ্যাড দিব? কারণ অ্যাড মানে হচ্ছে এ অতে। মনে রাখবেন, দেখেন বাক্য কিভাবে বৃদ্ধি করছি। কত বড় বাক্য হলো! হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে ইন দা আফটারনুন এট দা পার্ক, সে গতকাল আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল বিকেল বেলায় পার্কে বসে। এইবার রুমা আপা যেটা বলেছে, যে একটা ওকেশন, একটা উপলক্ষে। হ্যাঁ, কি বলেন? আবার বলেন। ইন দা, ইয়েস, সুন্দর একটা বাক্য। দেখেন, মানে অনেকটা বড় একটা পার্ট বলে বলেছে। তাহলে কি হবে? অন, THE, অন দা
occasion, OCCASION, on the occasion of my birthday, BIRTHDAY। আমার বাক্যটা কতটুকু ছিল? হি গেভ। আমি এখান থেকে শুরু করেছিলাম। হি হচ্ছে সাবজেক্ট আর গেভ হচ্ছে ভার্ব। সাবজেক্ট আর ভার্ব, এটাও কিন্তু একটা বাক্য, সে দিয়েছিল, হি গেভ। যদি বলেন হি গেভ মি, এতটুকুও একটা বাক্য হয়। যদি বলেন হি গেভ মি এ রোজ, এটাও একটা বাক্য। যদি বলেন হি গেভ মি এ রোজ ইয়েস্টারডে, এটাও একটা বাক্য। তাহলে দেখছেন বাক্যটা কিভাবে আমরা আস্তে আস্তে, বাচ্চারা দেখবেন চিউইং গাম খায়, চিউইং গাম খেয়ে এটা কিন্তু টেনে লম্বা করে অনেকে, লম্বা করে ফেলে, ওরা দুষ্টমি করে। তো এটাও কিন্তু একটা বাক্য, হি গেভ ছিল বাক্যটা, টেনে লম্বা করে নিয়ে গেলাম। হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন এট দ্য পার্ক অন দ্য ওকেশন অফ মাই বার্থডে। বলেন। হ্যাঁ, ইয়েস, এখানে এটাও দিতে পারেন, হি গেভ মি আ রেড রোজ, RED, দেখছেন? হুম, সুন্দর সুন্দর, ভালো প্রশ্ন। অ্যাড বসবে হচ্ছে যখন এ অ তয়কারেতে, এ অ তে, যেমন এই যে পার্কেতে, পার্কেতে মানে পার্কে বসে, পার্কেতে, মাঠেতে, হ্যাঁ, বা ঘরেতে, অর্থাৎ একটা জায়গা বুঝালে সেখানে আপনি অ্যাড দিবেন, ওখানে পার্কে বসে বা পার্কেতে এমন বুঝাচ্ছে, অ্যাট দা পার্ক। আর ইন কখন বসে? মধ্যে বা ভিতরে। যদি বলা হয় বাবা রুমের মধ্যে আছেন, বাবা রুমের মধ্যে, আপনার বাড়িতে আমি গেলাম, বললাম যে আপনার বাবা, আব্বা কোথায়? আপনি বলেন আব্বা রুমের ভিতরে, মাই ফাদার ইজ ইন দা রুম, মাই ফাদার ইজ ইন দা রুম। এই বাক্যগুলো মনে রাখবো। তো দেখেন এখানে রুমা আপা বলেছে যে এ রেড রোজ। আফটারনুন, হুম এখানে যদি নাইট হয়, দুপুর হুম হয়, হুম সকাল হয়, হুম তখন দ্য মর্নিং, হুম ইন দ্য নুন, হুম হুম আমরা ইন এটা দ্য এটা এটা আপা ইভিনিং। অনেক সুন্দর কথা, কিন্তু এটা অনেক বড় একটা আলোচনা। এটা আর্টিকেল বা এটা যখন প্রেপোজিশন ইনের ব্যবহারে তখন পাবেন। তবে যেহেতু প্রশ্ন করেছেন এখানে একটা নির্দিষ্ট সময়, বা বিশেষ করে যদি আফটারনুন হয় ইন দা আফটারনুন, যদি মর্নিং হয় ইন দা মর্নিং, যদি আপনি নুন বলেন তাহলে অ্যাট নুন দিতে হবে, অ্যাট নুন। অ্যাট হবে। আবার দেখেন যদি দিনের বেলায় হয়, যেমন আমরা দিনের বেলায় কাজ করি, এর ইংলিশটা কি হবে জানেন? উই ওয়ার্ক বাই ডে। এর আগে কিন্তু দিন বুঝালে বাই বসে, দেখবেন এটা প্রেপোজিশনের ব্যবহারের ভিতরে রয়েছে, উই ওয়ার্ক বাই ডে। আমরা দিনের বেলায় কাজ করি, আমরা রাত্রে ঘুমাই, উই স্লিপ অ্যাট নাইট। কখনো ইন বসছে, কখনো অ্যাট বসছে, এটা কিন্তু কোনো এক্সাক্ট সূত্র নাই, আপনাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখবেন। হুম। আচ্ছা, যাই হোক, মাকসুদ আপাকে ধন্যবাদ। এখানে ইন দা আফটারনুন হবে, এট দা পার্ক অন দা ওকেশন অফ মাই বার্থডে। দেখেছেন তাহলে একটা বাক্যকে আমরা কিভাবে প্রেপোজিশন ব্যবহার করে, মূলত এই সবগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালের ব্যবহার করে করে আমরা বাক্য বড় করতে পারি, ছোট বাক্যকে আমরা বড় করতে পারি। এইভাবে যদি বাক্য বড় করতে পারেন, আপনি যখন রিপোর্ট লিখবেন, কারোর সঙ্গে কথা বলবেন, আপনি পরীক্ষায় প্যারাগ্রাফ লিখবেন, দেখবেন আপনি এইভাবে বড় করে করে লিখতে পারবেন। আমি এমনও দেখেছি যারা আমাদের এনসিএন্ট টিচার, আমার একজন টিচার ছিলেন, উনি প্রয়াত হয়েছেন, মারা গিয়েছেন। তো মাত্র 3টা বাক্য দিয়ে 1 পৃষ্ঠা লিখে দিত। ওই যে বড় সাদা যে খাতা আছে না, ওই খাতার 1 পৃষ্ঠায় মাত্র 3টা বা 2টা বাক্য লিখতো। অর্থাৎ ওই স্যার ভালো গ্রামার জানতো। উনি অ্যাডভার্বিয়াল, কনজাংশন, তারপর ক্লজ, তারপর হচ্ছে আপনার কানেক্টরস, এইগুলো ব্যবহার করে করে বাক্যকে অনেক বড় করতো। তো আমাদের কাছে ওইগুলো তখন কঠিন মনে হতো, কিন্তু এখন ওই ক্লাসগুলোর গুরুত্ব বুঝতে পারি। এখন ভাবি ওই স্যার যদি বেঁচে থাকতেন, হয়তো ওনার কাছে আরো ভালো করে শিখতে পারতাম। ওই টাইমে দেখবেন স্টুডেন্ট লাইফে কেউই কিন্তু পড়াশোনার গুরুত্ব বুঝতে পারে না। যারা বোঝে, যারা বুঝতে পারে, তারা জীবনে অনেক বড় পর্যায়ে চলে যায়। তো বোঝানোর দায়িত্ব হচ্ছে আমরা যারা মা বাবা, আমাদের দায়িত্ব। আপনার সন্তান পড়তে চাইবে না, এটা স্বাভাবিক, লেখাপড়াটা সবার কাছে তিতো লাগে, কিন্তু ওই তিতোটাকে মিষ্টি করার দায়িত্ব হচ্ছে পিতামাতার, টিচারদের। যাই হোক, কাম টু দা পয়েন্ট, এখানে আমরা বাক্যটা বড় করলাম। তো আমাদের মূল জায়গাটা এখানে ছিল, মূল জায়গাটা ছিল হচ্ছে ডে 3 মনে হয়। আচ্ছা, সে আমটি খেয়েছিল, কি, সে কি আমটি খেয়েছিল, ডিড হি ইট দ্য ম্যাঙ্গো। এখানে ডিড কেন হলো? পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডিড আসে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ আসে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আচ্ছা, তারপর দেখেন তাহারা কি গিয়েছিল, এটা কি হবে? মাকসুদা আপা একটু বলবেন, তাহারা কি গিয়েছিল? হুম, অন্য কেউ বলতে বললেও হবে। হুম 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 বলেন, আর কেউ কিছু? গিয়েছিল। হ্যাঁ, ডিড দে ওয়েন্ট। আচ্ছা, ডিড দিলে ওয়েন্ট দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে প্লিজ। ডিড দিলে গো হবে। হ্যাঁ, এটা একেবারে হৃদয়ের,
মনের খাতায় স্পষ্ট করে একেবারে মানে পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে রাখেন, কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ওই বাক্যে আপনাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ওই বাক্যে অন্য কোনো ভার্ব দিলে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহারা কি গিয়েছিল, ডিড দে গো। তাহারা কি গিয়েছিল, ডিড দে গো। দেখেছেন? অর্থাৎ মনে রাখবেন, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি এই কথাগুলো কিন্তু প্রায়ই বলি, মনে রাখবেন। আরো একটা বলেছিলাম, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটা শব্দ কোনো ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করলে পরের ভার্বটা ভি3 হবে। উদাহরণ দেখেন, আই হ্যাভ ইটেন রাইস। আই, এইচ এ ভি ই, আই হ্যাভ, ইট হবে না, ই এ টি ই এন, আই হ্যাভ ইটেন, আর আই সি ই, আই হ্যাভ ইটেন রাইস। দেখেছেন? তাহলে কি হলো, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। অর্থাৎ এই যে হ্যাভ ব্যবহার করেছি না, এই হ্যাভ ব্যবহার করলে ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। মনে রাখবেন এটা, হ্যাঁ। আমি আপনাদের যে কনজুগেশন অফ ভার্বের শিট গুলা দেয়, আজকে আর দিব না, অনেকগুলো দিয়ে ফেলেছি, এইগুলো আগে মুখস্থ করেন। এইগুলা থেকে ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করবেন, তার কথা বলাটা তত বেশি সহজ হবে। আচ্ছা, আমি একটি গান গাইছিলাম। আমি একটি, দেখেন ছোট্ট একটা কথা কি জানেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে ছোটবেলা থেকে এটা শেখার আগ্রহ, বা এখন হয়তো মোটামুটি শিখেছি, বেশি শিখেছি বললে মানে গর্ব করা হয়। তো যাই হোক, যা কিছু শিখেছি, একটা জিনিস বুঝতে পেরেছি যে 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 বিষয়ে অভিজ্ঞ, যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ, তার কথা শুনতে হয়। ডাক্তারের কাছে গেলাম, আমাকে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, ডাক্তার বলল কি যে আপনি সময় মতো ভাত খাবেন, বেশি করে পানি খাবেন, দুইটা আমাকে উপদেশ দিল, সঙ্গে ওষুধ দিল। তো আমি যদি উপদেশগুলো পালন না করি, আমি কিন্তু আমার রোগ সারবে না। তো টিচার যে কথাগুলো বলে, একটু মেনে চলবেন, একটু পালন করবেন, দেখবেন আপনি সেই বিষয়ে তাড়াতাড়ি জ্ঞান অর্জন করতে পারবেন। তো আমি এখানে দুইটা কথা বলেছি যে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর পরে ভি3 দিতে হয় ভার্বের, আর ডিড এর পরে ভার্বের ভি অন ফর্ম হবে। এই কথা দুইটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটি গান গাইছিলাম, দেখেন আমি এইখানে সামান্য একটা, হুম, 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 হুম। হ্যাঁ, এখানে আমি দুই রকমের সাউন্ড পেয়েছি। হুম, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে বলার জন্য। আমি এখানে দুই রকমের সাউন্ড পেয়েছি। একটা সাউন্ড হচ্ছে আপনারা কেউ ভুল বলেছেন, কেউ সঠিক বলেছেন। এখন যাদের ভুল হয়েছে তাদের ভুলটা কেন হচ্ছে আমি বলে দেই। দেখেন, আমরা ভুল করেছি, আমরা এই বাক্যটা কোন টেন্সে আছে এইটা কিন্তু এখনো আমরা সঠিকভাবে খুঁজে বের করতে পারি না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কি, এই বাক্যটা আমরা কিভাবে গঠন করব, গঠন প্রণালীটাও আমাদের অনেক সময় মনে থাকে না। এই দুইটা যারা মনে করতে পারবো, মনে রাখতে পারবো, তারা আমরা বাক্যটা 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের ভিতর বলে দিতে পারবো। প্লিজ কোয়াইট। এখানে বললাম কি, আমি একটি গান গাইছিলাম। আমি একটি গান, এই তিনটা ওয়ার্ড আপনি একেবারে বাদ দিয়ে দেন। মনে করেন এগুলো আপনার চোখের সামনে নাই। একটা শব্দ আপনি মনে রাখেন, গাইছিলাম। গাইছিলাম এটা হচ্ছে চলিত ভাষা, এটা সাধু ভাষায় হবে গাচ্ছিলাম। কি হবে বলেন? গাচ্ছিলাম। তাহলে আমি একটা গান গাচ্ছিলাম, এটা কি বোঝায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। ইয়েস, কিন্তু এখানে কেউ বলেছে আই স্যাং এ সং বা অন্য অন্য কিছু, হ্যাঁ। না না না, এটা আপনি বলছেন না, মাকসুদ আপা সম্ভবত ভুল বলেছিলেন। আপা ভালো করে খেয়াল করেন, এখানে আমি একটি গান গাইছিলাম অর্থাৎ কি, আমি একটা গান গাচ্ছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তারা মাছ ধরিতেছিল, দে ওয়ার ক্যাচিং ফিশ। সে ঘুড়ি উড়াইতেছিল, হি ওয়াজ ফ্লাইং কাইট। রুমা কবিতা লিখিতেছিল, রুমা ওয়াজ রাইটিং এ পোয়েম। একটা রুল শিখে তাৎক্ষণিকভাবে ওই রুল দিয়ে অনেকগুলো বাক্য করবেন, দেখবেন ওইটা আপনার মনের খাতায় লেখা আছে, অনেক মনে থাকে। এটা একটা সুন্দর মানে গবেষণা এটা উঠে এসেছে যে একটা রুল শিখে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে ওই রুল দিয়ে অনেকগুলো বাক্য করার অভ্যাস করতে হবে। আচ্ছা, এইটা দিয়ে আরো করা যায়, আমি যেটা প্রত্যেকদিন আপনাদের শিখিয়ে থাকি। আমি একটি গান গাচ্ছিলাম, আমি একটি গান গাচ্ছিলাম না, আমি কি একটি গান গাচ্ছিলাম, আমি কি একটি গান গাচ্ছিলাম না। হুম। অর্থাৎ ওই যে কেবল দেখালাম এখানে যে বাক্য বড় করতে হবে, আপনাকেও কিন্তু এখানে বড় করতে হবে। শুধু এক জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো না। আচ্ছা, চাঁদ কিরণ দিতেছিল, এটা কি হবে বলেন তো? চাঁদ কিরণ, দা মুন অফ শাইনিং এর নেগেটিভ কি হবে বলেন? হুম, দি মুন ওয়াজ শাইনিং, আর নেগেটিভটা হবে দা মুন ওয়াজ নট শাইনিং। ইন্টারোগেটিভটা, ইন্টারোগেটিভটা কি হবে? ইন্টারোগেটিভ কি হবে প্রশ্নবোধক? ইয়েস, অর্থাৎ ওই যে বাক্যে একটা অক্সিলারি,
বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে না, দা মুন ওয়াজ শাইনিং, ওই যে ওয়াজ রয়েছে, ওয়াজটাকে সবার প্রথমে এনে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়, ওয়াজ দা মুন শাইনিং। এবং পরবর্তীতে কিন্তু, হ্যাঁ, এবং পরবর্তীতে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই জিজ্ঞাসাবাদক চিহ্নটা দিতে হবে, আমরা এটা দিতে অনেকেই ভুলে যাই। এটা দিতে হবে নোট অফ ইন্টারোগেশন। চাঁদ কিরণ দিতেছিল, দা মুন ওয়াজ শাইনিং, চাঁদ কি কিরণ দিতেছিল, ওয়াজ দা মুন শাইনিং। এখানে আপনাকে অন্য কোনো ভার বানার দরকার নেই, যেহেতু ওখান থেকে বি ভার্বের একটা ভার্ব আছে, এটাকে প্রথমে আনতে হবে। তুমি ইংরেজি শিখেছিলে, তুমি ইংরেজি শিখেছিলে, কি হবে? হ্যাঁ, 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 এখানে ছেলেদের ভিতরে থেকে একটু জাহিদুল ইসলাম, আপনি একটু বলবেন প্লিজ ভাইয়া। এই দেখেন, তুমি ইংরেজি শিখেছিলে, এই বাক্যটা হচ্ছে শিখছিলে, হ্যাঁ, এটা হচ্ছে শিখছিলে বললে এই ভার্বটা আগে ধরতে হবে। শিখছিলে মানে কি, অতীতকালে শিখিতেছিলে। এটা যদি আমি চলিত ভাষায় না বলে সাধু ভাষায় বলি, শিখিতেছিলে, তাহলে ইউ ওয়ার লার্নিং ইংলিশ। আর যদি পাস্ট ইনডেফিনিটে করি, তুমি ইংরেজি শিখেছিলে, এই তালিবর্ষয় রস্যই এর পরে ক্ষয় একার আসবে, তুমি ইংরেজি শিখেছিলে, তালব্যস্বয় রস্যই ক্ষয় একারে খে, তুমি ইংরেজি শিখেছিলে, তখন আপনি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করবেন ইউ লার্নড ইংলিশ অথবা লার্নড। ইয়েস, হ্যাঁ, এখানে লার্নের দুইটা ভি টু আমরা বর্তমান গ্রামারে দেখতে পাচ্ছি, এল ই এ আর এন, এটা হচ্ছে ভি ওয়ান, আর ভি টু এল ই এ আর এন টি, কখনো টিও দেখতে পাচ্ছি। হুম, আবার কখনো, আবার কখনো কিন্তু আমরা এইটাও দেখতে পাচ্ছি বর্তমানে, এল ই এ আর LEARN ডি, এই লার্নডও দেখতে পাচ্ছি, হ্যাঁ। তবে এই টিটা দিলে বেশি পারফেক্ট হয়, লার্নড, প্রথমটা ভি টি, ভি অন হচ্ছে লার্ন, তারপরে দুইটা হচ্ছে লার্ন। যাই হোক, তুমি ইংরেজি শিখছিলে, ইউ ওয়ার, ইউ ওয়ার লার্নিং ইংলিশ, আর তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ। আচ্ছা, সে নাচিতে ছিল না, কি হবে বলেন তো, সে নাচিতে ছিল না? হ্যাঁ, হ্যাঁ, এতটুকু বললেই হবে, আর না, হি ওয়াজ নট ডান্সিং, আমরা রেডিও শুনছিলাম না, উই ওয়ার নট লিচেনিং বা হেয়ারিং রেডিও। হুম, দেখেন, লিচেন, লিচেন আর হেয়ার কোথায় বসে জানেন? লিচেন বসে হচ্ছে, যেমন আমি মাঝে মাঝে বলি, প্লিজ লিচেন টু মি কেয়ারফুলি, প্লিজ লিচেন টু মি কেয়ারফুলি, হ্যাঁ, কারো কথা শোনা হলে লিচেন বসাবেন। আর যখন রেডিও শোনা হবে, তখন কিন্তু হেয়ার দিতে হবে, আই এম হেয়ারিং রেডিও, আমি রেডিও শুনছি, আই এম হেয়ারিং রেডিও, আমরা রেডিও শুনছিলাম, উই ওয়াজ হেয়ারিং রেডিও, উই ওয়ার হেয়ারিং রেডিও। আচ্ছা, যাই হোক, তো এইগুলো আপনার, স্যার এখানে যাতে প্যাচটা না লাগে। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন, কি বলেছেন? স্যার বলছি যে প্রয়োগের দিক দিয়ে শব্দের যে ব্যবহারের ভিন্নতা, হ্যাঁ, 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 আমাদের এইটা খুব ভালোভাবেই জানতে হবে হ্যাঁ, স্যার। এটার আমি কয়েকটা ইয়ে রুল আপনাকে দেখাবো, অর্থাৎ কমন মিস্টেকস ইন ইংলিশ, আমার একটা শিট আছে, ওই শিটটা থেকে আমি দেখাবো যে কোথায় এই ভুলগুলা হয়, সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তবে এইখান থেকে এই বাক্যগুলা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমি আবারও এখানে আসবো, দেখাবো। আচ্ছা, তো আমরা এখন একটু বিষয়টা দেখতে চাচ্ছি, ভয়েস চেঞ্জ। এখানে আমাদের বিলকিস আপা বা ফাতেমা মঞ্জুরি আপা বলেছিলেন স্যার ভয়েস চেঞ্জের ক্লাসগুলো একটু নিবেন, তো ভয়েস চেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। ভয়েস, হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আজকে বিকেলে আপনাকে অনেকবার আমি ফোন দিয়েছিলাম, আপনি মনে হয় ফোনের পাশে ছিলেন না। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই। তো দেখেন, এখানে আমরা ভয়েস চেঞ্জ শিখবো, ভয়েস চেঞ্জ না জানলে কথা বলাই যায় না। যেমন কিছু কিছু বাক্য আছে আপনি অ্যাক্টিভে বলতে পারবেন না, ভয়েস তো দু প্রকার, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ, এই যে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ, কিছু কিছু কথা আপনাকে প্যাসিভে বলতে হবে, কিছু কিছু কথা আপনাকে অ্যাক্টিভে বলতে হবে। অ্যাক্টিভ ভয়েস এর অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। যখন বাবা বাড়ি থাকবে, তখন ওই বাড়ির মালিক হচ্ছে বাবা। যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা স্বয়ং নিজে উপস্থিত থাকবে, তখন তাকে কর্তৃবাচ্য বলবে। কি বললাম? একটা সেন্টেন্সে কর্তা যখন স্বয়ং নিজে উপস্থিত থাকবে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলবে। বললাম, এখানে আমি একটা বলি, RONY, রনি, EATS, সরি, রনি ইটস রাইস, RICE, অর্থাৎ রনি ভাত খায়। এই খাওয়া কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? রনির দ্বারা সম্পন্ন হচ্ছে। খাওয়া কাজটা যে রনির দ্বারা সম্পন্ন হচ্ছে, এই রনি কি করছে, রনি নিজেই কিন্তু এই বাড়ির মালিক, এই সেন্টেন্সের মালিক। রনি ইটস রাইস, রনি ভাত খাচ্ছে, প্লিজ একটু শব্দ হচ্ছে, মিউট রাখবেন। রনি ইটস রাইস, রনি ভাত খাচ্ছে, এখানে রনি হচ্ছে সরাসরি সাবজেক্ট বা কর্তা, এই জন্য এই বাক্যটাকে বলে কর্তৃবাচ্য।
এইটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, কর্তৃ বাচ্য। হুম, আর যখন আপনার বলবো, হ্যাঁ হ্যাঁ আমি একটু মিউট করি। তো এই যে জায়গাটার কথা আমি বললাম যে রনি ভাত খাচ্ছে, রনি ইটস রাইস। আবার এই রাইস হচ্ছে এই বাক্যের অবজেক্ট বা কর্ম, এর জায়গায় বসেছে কর্ম, অবজেক্টের জায়গায় বসেছে রাইস, তাই না? তো যখন এইটা অবজেক্টের জায়গায় বসলো, এই অবজেক্টকে আমি একটু সাবজেক্ট করে বাক্যটা তৈরি করতে পারি। অবজেক্টকে আমি সাবজেক্ট করে দিব, রনি ইটস রাইস। এবার আমি রাইস প্রথমে নিয়ে আসলাম, RICE, রাইস ইজ। মনে রাখবেন ভয়েস চেঞ্জে 99% জায়গায়, 99 ভাগ জায়গায় V3 বসে। তো এই ইট ভার্বের V3 কি আমরা সবাই জানি। ইট ভার্বের V3 হবে রাইস ইজ ইটেন, EATEN, রাইস ইজ ইটেন। তারপর দিতে হবে বাই রনি, RONY। রনিটা একটু বড় হাতের দেয়, বাই রনি, RONY। দেখেন এই যে বাক্যে সেকেন্ড যে বাক্যটা লিখেছি, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। সাবজেক্টের জায়গায় কে বসেছে বলেন তো? সাবজেক্টের জায়গায় ওই প্রথম বাক্যের অবজেক্টটা বসেছে রাইস। এই জন্য এই বাক্যটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। ওই যে রাইস কর্ম ছিল না, কর্ম নাম ধারণ করে প্রথম বাক্যে ছিল, দ্বিতীয় বাক্যেও কিন্তু সেই রাইস কর্মটা সাবজেক্ট কর্তার জায়গায় বসে গিয়েছে। এই বাক্যে এই রাইসের প্রাধান্যটা বেশি, এই জন্য এই বাক্যটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। এর ইংরেজিটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর এই অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। মনে রাখবেন অনেকে ভাইবা বোর্ডে স্যার জিজ্ঞেস করতে পারে, আপনাকে শুনতে পারে যে বলেন তো অ্যাক্টিভ ভয়েসের অর্থ কি। BCS পরীক্ষা দিতে গেলে, বাংলাদেশ সিভিল সার্ভিস, BCS মানে কি, যারা BCS পায় পৃথিবীর সব রকমের জ্ঞান তাদের মাথায় থাকা লাগে। BCS এ যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারে, সাবজেক্ট ওয়াইজ কোনো প্রশ্ন করা হয় না। তো এখানে কি বললাম, অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস অর্থ হচ্ছে কর্মবাচ্য, তাই না? দেখেন যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসাবে বিবেচিত হয়। যেমন হি রিডস এ বুক, এই বাক্যে সাবজেক্ট রয়েছে হি। সাবজেক্ট কি আছে বলেন, হি। হি হচ্ছে সাবজেক্ট কর্তা, এই জন্য এটার নাম হয়েছে কর্তৃবাচ্য। কর্তাবাচ্য তো বলা যায় না, কর্তৃবাচ্য। শি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করেছো বা আপনি কাজটি করেছেন। উপরের তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট, এই দেখেন এই তিনটা বাক্যেই কিন্তু সাবজেক্ট হি, সি এবং ইউ সক্রিয় বা অ্যাক্টিভ রয়েছে। সক্রিয় বা কি আছে, অ্যাক্টিভ আছে। এই সেন্টেন্স গুলা প্যাসিভ হলে কেমন হবে? প্যাসিভের সংজ্ঞার পর এক্সাম্পল গুলো লক্ষ্য করা যাক। এই কাজগুলা, এই বাক্যগুলা যখন প্যাসিভ হবে তখন কেমন হয় আমরা একটু লক্ষ্য করি। যেমন দেখেন প্যাসিভ ভয়েস, সাবজেক্ট নিজে কাজ না করে সক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পন্ন হয়। সংজ্ঞাটা একটু মনে রাখবেন, এটা সারা জীবন আপনার কাজে লাগবে। কি বললাম? সাবজেক্ট নিজে কাজ না করে বা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে, ইনঅ্যাক্টিভ অর্থ হচ্ছে নিষ্ক্রিয় থেকে যদি ওই কাজ অন্য কারো দ্বারা সম্পন্ন হয়। কি বললাম? ওই কাজ অন্য কারো দ্বারা সম্পন্ন হবে, হুম, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। এই যে এখানে লিখেছি রনি ইটস রাইস, রনি ভাত খায়। আর পরের বাক্যে রাইস ইজ ইটেন বাই রনি, এই রনির কার্যকারিতা, রনির গ্রহণযোগ্যতাটা কমে গেল। রনি রাগ করে একেবারে সেন্টেন্সের শেষে গিয়ে বসলো, রনি রাইস ইজ ইটেন বাই রনি, অর্থাৎ ভাত রনির দ্বারা খাওয়া হয়। আর প্রথম বাক্যের বাংলাটা কি ছিল? রনি ভাত খায়। দেখেন যেখানে সাবজেক্ট সক্রিয় থাকে, এই বাক্যে প্রথম বাক্যে রনি নামক সাবজেক্ট সক্রিয় আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। আর যে বাক্যে সাবজেক্ট একটু নিষ্ক্রিয় থাকে, এই যে এখানে বলছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এখানে এই বাক্যে এই রাইস কিন্তু প্রথমে এসে রাইস একটা জোরালো ভূমিকা পালন করে এই বাক্যটাকে সুসম্পন্ন করছে। এই যে রনি সাবজেক্ট, এর গুরুত্বটা তেমন নাই। এমন বাক্য আমরা সামনে অনেক পাবো যেখানে সাবজেক্ট সক্রিয় থাকে না, অর্থাৎ অন্য কারো দ্বারা, এই যে ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা, অবজেক্ট বলা যাবে না, অন্য কারো দ্বারা সম্পন্ন হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। যদি বলা হয়, দেখেন আমি একটা বাক্য বলি, বাজারে মাছ বিক্রি করা হয়। কি বললাম বলেন?
বাজারে মাছ বিক্রি করা হয়। আচ্ছা, কারা মাছ বিক্রি করে? স্পেশাল কোনো ব্যক্তির নাম বা কোনো গোষ্ঠীর নাম, কোনো দলের নাম তো বলিনি। তাহলে মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, মাছের তো হাত পা নেই, তাই তো? তাহলে মাছ কেউ না কেউ বিক্রি করে, অর্থাৎ সাবজেক্ট এখানে কে তা বলা নেই। এই জন্য এই ধরনের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস বলে। দেখবেন আমরা বাড়ি ভাড়া নেই, আবার আপনারা যারা বাড়িওয়ালার যদি কেউ এখানে থেকে থাকেন ঢাকায়, বাড়ি ভাড়া দেই, দেখবেন যখন ভাড়াটিয়া নেমে যায়, এই টিনের বা কোনো কাগজের লেমিনেটিং করে আমরা টু লেটটা নিয়ে দেই, টু লেট। এই টু লেটের অর্থ কি বলেন তো? টু লেট শব্দের প্রায় রাস্তায় বের হলে চোখে দেখা যায় টু লেট। টিন শেড বা দোতলা তিনতলায় বা এসি রুম বা ব্যাচেলার লেখা থাকে না টু লেট। হ্যাঁ, তাই টু লেট শব্দের অর্থ কি? টু লেট আমরা অনেকেই কিন্তু জানি না। হুম। ভাড়া দেওয়া হইবে। হ্যাঁ, রুমা আপাকে অনেক ধন্যবাদ। ভাড়া দেওয়া হইবে, এক্সাক্ট বলেছেন। এইটা কিন্তু কিছুটা ফিউচার টেন্স। এখানে আপনারা বলতে পারেন স্যার ভাড়া দেওয়া হইবে বলছেন, তো এখানে তো কোনো শ্যাল উইল নেই, ফিউচারে তো শ্যাল উইল থাকে। আই উইল ইট রাইস, আই উইল গো টু স্কুল। তো এই টু লেট শব্দের অর্থই হচ্ছে ভাড়া দেওয়া হইবে, মনে রাখবেন। তো এইটা, এই যে টু লেট, ভাড়া দেওয়া হইবে, কে ভাড়া দেবে? এখানে আমি ভাড়া দিব, না করিম সাহেব, না রহিম সাহেব বা অন্য কেউ, নাম দেওয়া নেই। এই যে এটা হচ্ছে মানে প্যাসিভ ভয়েস। এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়। মাছ বিক্রি করা হয়, প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবস উপলক্ষে গার্ড অফ অনার দেওয়া হয়। তাহলে কারা দেয়? তাদের নামটা উল্লেখ নেই। অর্থাৎ মনে রাখবেন, যখন সাবজেক্ট সক্রিয় থাকবে, এই বাক্যে রনি যেমন সাবজেক্ট, সে সক্রিয় রয়েছে, এই বাক্যটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যখন সাবজেক্ট সক্রিয় না থাকবে, তখন তাকে বলা হবে প্যাসিভ ভয়েস, অর্থাৎ হচ্ছে কর্মবাচ্য। সবাই ভালোভাবে দেখেন। আর আপনাদের কারো যদি কোনো, যেমন এটা সম্ভবত ফাতেমা মঞ্জুরি আপা অথবা বিলকিস আপা গত ক্লাসে বলেছিলেন স্যার ভয়েস চেঞ্জের ক্লাস নেবেন, এখন ওনাদের কথায়, হ্যাঁ ওনাদের কথায় আমি ক্লাসটা নিচ্ছি না, সবার কথা বিবেচনা করেই নিচ্ছি। আপনাদেরও যদি কারো কোনো পার্সোনাল কোনো ক্লাসের সমস্যা থেকে থাকে, আর্টিকেল, তারপর ট্যাগ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, টেন্সের কোনো ক্লাস, বা যে কোনো ক্লাসে মডাল সেমি মডাল, আমাকে বলবেন। আমাকে যদি সরাসরি না বলতে পারেন, হোয়াটসঅ্যাপে বলবেন, আমি সেই ক্লাসগুলো নিব। স্পোকেনের জন্য যা যা প্রয়োজন, ইংলিশে পাকা হওয়ার জন্য যা যা প্রয়োজন, আমি সবকিছু আপনাদের জন্য করতে রাজি। হুম। আর একটা বিষয় দেখেন, আমি অনেক ব্যাচ আছে আমার ক্লাস নেই, কিন্তু আপনাদের ব্যাচের সঙ্গে সত্যি আন্তরিকতাটা অন্যরকম, যেটা বলে বোঝাতে পারবো না। তো আপনারা আমাকে বলবেন, পার্সোনালি বলবেন স্যার এই এই ক্লাসগুলো নিবেন। আমি মানুষ একজন, এখানে ক্লাস করছেন 7-8 জন, আমার মাথায় সব বুদ্ধি থাকবে এমন কোনো কথা না। কোঅপারেশনে কাজ করতে হয়। যারা জব করেন, দেখবেন অফিসে বা যে কোনো জায়গায় টিম ওয়ার্ক করতে হয়। আমার যে সব কাজ সঠিক হয় তা না, আমার ভুল হইতেও পারে, কিন্তু সেই ভুলটা অনেক সময় আমি ধরতে পারি না, সংশোধন আপনারাও করে দিবেন, বলবেন যে স্যার এইটা এইভাবে করলে কেমন হয়। হুম, যাক। তো এখানে দেখেন প্যাসিভ ভয়েস অর্থ হচ্ছে সাবজেক্ট যখন নিজে সক্রিয় থাকে না, অন্য কেউ সক্রিয় থাকে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। ফর এক্সাম্পল দেখেন, এ বুক ইজ রেড বাই হিম। এ বুক ইজ রেড বাই হিম, এইটার অ্যাক্টিভ ভয়েসটা কি হবে? হু ক্যান সে ইট? এইটার অ্যাক্টিভ ভয়েসটা কি হবে? হ্যাঁ হ্যাঁ বলেন, উই রিড এ বুক। হ্যাঁ, একটু ভুল হয়ে গেল, কোথায় ভুল হয়েছে, কে ভুলটা ধরতে পারে? ইয়েস, হি রিডস হবে, হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। আর এর প্যাসিভ ভয়েস হবে এ বুক ইজ রেড বাই হিম। এখানে উচ্চারণটা যদিও রিড রিড রিড, কিন্তু উচ্চারণ করব রিড রেড রেড। বানান একই, কিন্তু উচ্চারণটা আলাদা করবেন। রিড ভার্বের তিনটা ফর্মেই কিন্তু একই। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার। এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, এটা হবে শি। শি, না এটা পাস্ট ইনডেফিনিটের বাক্য, শি ড্রিউ আ পিকচার। হ্যাঁ, এই জন্য হয়েছে এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, তার দ্বারা একটা ছবি আঁকা হয়েছিল, তার দ্বারা একটা, হ্যাঁ, হি ড্রিউ এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, হি ড্রিউ এ পিকচার, শি ড্রিউ এ পিকচার। শি থেকে, শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এখানে তার অবজেক্টিভ ফর্ম বসেছে হার। শি থেকে কি এসেছে? হার। এই সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মটাও আমাদের ভালো করে মনে রাখতে হবে। প্রোনাউনের কেস হয়, এই সেই প্রোনাউন, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, নমিনেটিভ কেস, ভকেটিভ কেস, পজিটিভ কেস। এটা দেখাবো আজকে, এখন তো এক ক্লাসে তো সব দেখানো যায় না, ধীরে ধীরে। দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। তোমার দ্বারা কাজটি করা হইয়াছে। তাহলে এখানে এর এক, Have to the work. ইউ হ্যাভ ডান হবে, ওই যে বলেছি হ্যাজ হ্যাভ দিলে তখন ভি থ্রি হবে। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, হ্যাঁ, হ্যাজ হ্যাভ দিলে তখন ভার্বের ভি থ্রি হবে। ইউ হ্যাভ, ইয়েস, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। এগুলো একটু মনে রাখবেন, বলার সময় খেয়াল করে বলবেন, দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ।
আচ্ছা, এখানে বিন কেন হয়েছে, ডান কেন হয়েছে, এটাও বুঝতে হবে। কারণ ওই যে ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করেছো, আর কাজটি তোমার দ্বারা করা হইয়াছে। দেখেন, বি মানে কিন্তু এখানে হওয়া। এই যে ইউ, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান, এই বিনটা কোথা থেকে এসেছে, ডান কোথা থেকে এসেছে, অর্থাৎ হ্যাজ বিন মানে সম্পন্ন হয়েছে, আর ডু মানে করা, অর্থাৎ করা হইয়াছে বা ইউ। অর্থাৎ মনে রাখবেন, সে প্যাসিভ ভয়েস করার সময় যে টেন্সের ভয়েস করবেন তার সামনে যে টেন্সটি থাকে ওই টেন্সের অক্সিলারি ভার্ব আনতে হয়। যেমন হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু এই বাক্যটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। তো এখানে হ্যাজ বিন আসলো কেন? ওই যে বলছি, যে টেন্সের ভয়েস চেঞ্জ হবে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সামনে একটা টেন্স থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ওই টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকে, সেইটা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসবে। এটা আমরা সামনে জানতে পারবো। ইয়েস, হ্যাজ থাকলে হ্যাজ বিন হবে, আর হ্যাভ থাকলে হ্যাভ বিন হবে। এখানে আমরা একটু দেখি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব, এই দেখেন, প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহার হবে। প্যাসিভ ভয়েসে মনে রাখবেন সর্বদা পাস্ট পার্টিসিপল। এই বাক্যটা দেখেন, এই যে ডান বসেছে, এই বাক্যে ড্রন বসেছে, হ্যাঁ, ভার্বের থার্ড ফর্মটা হবে। আরেকটা কথা বলছে, শুধু ট্রানজেটিভ ভার্বের অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়। এইখানে আমি একটু ব্যাখ্যা দেই। দেখবেন, যদি বলা হয় ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, যেমন যদি বলা হয়, এখানে একটা বাক্য আমি লিখলাম, এইস ই হি, সরি এটা বাংলা হয়ে গেল, ইংলিশটার এই জায়গায় লিখি, এখানে লিখলাম এইচ ই হি লাভস, এল এ ইউ জি এইচ এস। এই লাভ মানে হচ্ছে হাসা। তো এইটা এখানে দেখেন, সাবজেক্ট হচ্ছে হি, একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, এটা কিন্তু একটা টোটাল একটা বাক্য। হি লাভস এর অর্থ সে হাসে, সে হাসে। আচ্ছা, এই বাক্যে দেখেন সাবজেক্ট আছে আর ভার্ব আছে। এই বাক্যে কি অবজেক্ট আছে? এই ভার্ব, এই লাভ, এই যে লাভ নামক যে ভার্বটা, এই লাভ ভার্বের কোনো অবজেক্ট নেই। আর মনে রাখতে হবে, যে ভার্বের অবজেক্ট না থাকে, অর্থাৎ এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, এই ইনট্রানজিটিভ ভার্বের কখনো কোনো ভয়েস চেঞ্জ করা যায় না, এটার কোনো ভয়েস চেঞ্জ হয় না। তো এইটার যদি ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু একটা অবজেক্ট থাকা লাগবে। যেমন দেখেন, এখানে বলি এইচ ই হি, ই এ টি এস, হি ইটস রাইস, আর আই সি ই। এইবার দেখেন, সে ভাত খায়, এই যে ইট নামক একটা ভার্ব, এই ভার্বের কিন্তু একটা অবজেক্ট আছে, অবজেক্টটা হচ্ছে রাইস, হি ইটস রাইস। এই ধরনের অবজেক্ট না থাকলে, এখানে সেই কথাটা বলছে যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, এই দেখেন কি লিখেছি ব্র্যাকেটে, ভার্ব প্লাস অবজেক্ট, এইরকম যখন থাকবে, সেই সকল ভার্বের কেবল ভয়েস হবে। হি লাভস, এই ভার্বের, এই বাক্যের কোনোদিন ভয়েস চেঞ্জ হয় না। হুম। আর হি ইটস রাইস, এই ইট নামক ভার্বের পিছনে একটা অবজেক্ট আছে রাইস, এই ধরনের ট্রানজিটিভ ভার্ব বলে, অর্থাৎ সকর্মক্রিয়া, সকর্মক্রিয়া। এই যে ইট নামক একটা ভার্ব, এই ভার্বের একটা কর্ম রয়েছে রাইস, অর্থাৎ যে ভার্বের কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। হুম। দেখবেন এই ব্যাখ্যাগুলো একটু জেনে যান, আপনার মনে দেখবেন আসলে অনেক ভালো লাগবে, আনন্দ পাবেন জেনে, নিজের কাছে নিজের ভালো লাগবে। এইভাবে যদি বেসিকটা, খুঁটিনাটি, ইনস এন্ড আউট যদি না জানেন, এই ভয়েস চেঞ্জ, মনে করেন আমি ভয়েস চেঞ্জের কিছু রুল দেখালাম, ওই যে বিভিন্ন রুল দেখাই না, কালকেও দেখিয়েছিলাম, আজকেও এখানে কোন কোন রুল যেন সামনে এনে রাখছি, একটু পরে দেখাবো। তো শুধু ওই রুলগুলো জানলে হয় না, এই ব্যাখ্যাগুলোও জানতে হয়। এই যে দেখেন, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, কেন ট্রানজিটিভের ভয়েস হয় আর কেন ইনট্রানজিটিভের হয় না, এই যে ব্যাখ্যাগুলো দিলাম, এগুলো না জানলে মানে ভিতরে কাঁচা থেকে যায়। তো এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। এইবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই নিয়মগুলো ফলো করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। ওই যে, যেমন হি ইটস রাইস, ওই রাইসটাকে প্যাসিভে প্রথমে আনতে হবে, টেন্স অনুসারে ভার্ব নিতে হবে, এটা আমরা দেখবো ভিতরে। ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ যে ভার্বটা তার ভি থ্রি করতে হবে প্লাস এক্সটেনশন। প্রেপোজিশন বাই, উইথ, ইন, অ্যাট, ফ্রম, অনেক কিছু বসতে পারে, বেশিরভাগ জায়গায় বাই বসে, কখনো উইথ বসে, কখনো অ্যাট বসে, কখনো ইন বসে, কখনো ফ্রম বসে, তাই না? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কি বললাম? ভয়েস চেঞ্জের
সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিতে হবে। যেমন দেখেন, এই যে এই জায়গাটা আমি শিখাতে চাচ্ছিলাম অলরেডি আমার এই শীটের ভিতরে চলে আসছে। আই থাকলে মি বসে, উই থাকলে আজ বসে, দে থাকলে দেম বসে, ইউ থাকলে ইউ বসে যায়, দেয়ার ইজ নো চেঞ্জ। হি থাকলে হিম বসে, সি থাকলে হার বসে, আর কারো নাম থাকলে নাম বসে যায়, নো চেঞ্জ। ইট থাকলে ইট বসে। এই মাত্র চারটা পাঁচটা কথা মুখস্থ করতেই হবে ভয়েস চেঞ্জ শিখতে গেলে। আই থাকলে কি বসে? মি বসে। দে থাকলে দেম বসে, উই থাকলে। এইটা আমি ক্লাস শেষে শীট যখন পাঠিয়ে দিব, এই জায়গাটা মুখস্থ করে রাখবেন। যদি বলা হয় উই ইট রাইস, আমরা ভাত খাই, হুম, তখন কি বলবেন? রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই আস। আস, সরি, উই থাকলে আস, রাইস ইজ ইটেন বাই আস, অর্থাৎ ভাত আমাদের দ্বারা খাওয়া হয়। যদি বলা হয় দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তখন ফুটবল ইজ প্লেড বাই দেম। এই দে থেকে দেম আসলো, অর্থাৎ এই দেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। হুম, তাহলে এই যে প্রোনাউনের কেস, এগুলোকে প্রোনাউন বলে। এই প্রোনাউন কিভাবে চেঞ্জ হয়, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, এইগুলা এই শীটটা। এবং এখানে এই যে 4 আর 4 8টা দিয়েছি, এই 8টি মুখস্থ করে রাখবেন। কারণ নাম হলে, যদি বলি রনি প্লেস ক্রিকেট, রনি ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই রনি, কারণ নাম থাকলে নাম বসে যাবে। হ্যাঁ। এইবার দেখেন, আরো একটা গুরুত্বপূর্ণ বক্স রয়েছে যেটা প্যাসিভ ভয়েস শিখতে গেলে অনেক কার্যকারী ভূমিকা রাখে। অ্যাক্টিভের টেন্স আর প্যাসিভের টেন্স। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি কোনো বাক্য অ্যাক্টিভ থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, যেমন যদি বলা হয় আই প্লে ফুটবল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, সাবজেক্ট ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট, আই প্লে ফুটবল, হ্যাঁ, আমি ফুটবল খেলি। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলার ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্টের পরে প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর আনতে হয়, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আনতে হয়, প্লাস আমি বলেছি প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের ভি থ্রি, অ্যাম ইজ আর এর পরে ভি থ্রি দিতে হয়, প্লাস অবজেক্ট। যেমন আই আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। এই দেখেন, রাইস এর পরে ইজ চলে আসছে, ইজ কেন আসবে? বলা হচ্ছে আই ইট রাইস, ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আসে। তাহলে আই ইট রাইস, এই রাইস হচ্ছে এখানে সাবজেক্টের জায়গায় বসে গেল, রাইস ইজ ইটেন বাই মি। যদি এখানে বলতাম উই ইট ম্যাঙ্গোজ, আমরা আমগুলো খাই, তখন হতো ম্যাঙ্গোজ আর, ম্যাঙ্গোজ প্লুরাল, এখানে আর দিতে হতো। হ্যাঁ, তো এইভাবে এই বক্সটাও আপনারা, এই উপরের বক্সটা যেমন পড়ে পড়ে বুঝে বুঝে মুখস্থ করবেন, এইটাও একটু পড়ে দেখবেন। এটা সবাই আমরা জানি, কিন্তু আরো একটু ভালো করে জানবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্য যদি অ্যাক্টিভে থাকে, ওইটাকে প্যাসিভ করতে গেলে কি হয় দেখেন, যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাম বিং ইজ বিং আর বিং হবে, অর্থাৎ রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি। এই বাক্যগুলো আপনারা একটু পড়ে মুখস্থ করে রাখবেন, তাহলে নিচে আমরা এই বাক্যগুলো করতে পারবো। যেমন দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। আমরা কেবল শিখে এসেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে গঠন করতে গেলে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আসে, তো রাইস এর পরে ইজ বসানো যায়, রাইস ইজ। আর আমরা জানি সারা জীবন প্যাসিভের পরে, প্যাসিভে ভার্বের ভি থ্রি, রাইস ইজ ইটেন, ইট থেকে এসেছে ইটেন। আর পরে এই যে আই রয়েছে, আই থাকলে মি আসবে, আর এর আগে বাই বসবে, বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। ভয়েস চেঞ্জ না খুবই সহজ, এই ক্লাসগুলো করেন, আগামী ক্লাসও আমি ভয়েস চেঞ্জ করাবো। দেখবেন ভয়েস চেঞ্জ পারলে আপনি যে কোনো ধরনের কথা খুব ভালোভাবে বলতে পারবেন। এখানে ভয়েস চেঞ্জ আছে দেখেন, আমি একটা বাক্য, এখানে একটা শীট আনা হয়নি, যেমন ওই যে একটা শীট দিয়েছিলাম, আমার নাম রাজু, আমি প্রতিদিন স্কুলে যাই, ওখানে একটা বাক্য ছিল যে আহ স্কুলে আমাদের বা কি লেখা ছিল, স্কুলে লেখাপড়ার মান উন্নত করার জন্য অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। এই যে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়, কারা চলে? এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই, কর্তা দেওয়া নেই। এই জন্য এই বাক্যটাকে আপনাকে প্যাসিভ মুডে করতে হবে। ওই যে বলেছি যে যেসব জায়গায় সাবজেক্ট না থাকে বা সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সেখানে আপনাকে ওই প্যাসিভ ভয়েসে বাক্যটা গঠন করতে হবে, অর্থাৎ। আবার একটু বলেন, হ্যাঁ, এরকম কারো কোয়েশ্চেন থাকলে বলবেন। Does he hate them? ডাজ হি হেট হেট দেম, মানে আমি Does he hate them? হ্যাঁ, মানে এটা আমি কোথায় বুঝাবো আমি বুঝতে পারিনি আপনাদের যে। The passive আর হয়েছে এটা।
প্যাসিভে আর, অ্যাক্টিভ থেকে ও প্যাসিভ আচ্ছা আচ্ছা, করা হ্যাঁ যায়। এইটা এই বাক্যটা, হ্যাঁ আচ্ছা যাই হোক, আমার সামনেই আছে, আমি অন্যদিকে তাকাচ্ছিলাম, যাই হোক। ডাজ হি হেট দেম। আচ্ছা এইখানে দেখেন এই বাক্যটা হচ্ছে বাংলাটা কি, ডাজ হি হেট দেম, অর্থাৎ সে কি তাদেরকে ঘৃণা করে। হুম, ডাজ হি হেট দেম, সে কি, এখানে হি মানে সে, সে কি তাদেরকে ঘৃণা করে। প্যাসিভে কি লেখা হয়েছে, আর দে হেটেড বাই দেম। আচ্ছা এইখানে কেন আর হলো, হ্যাঁ সুন্দর প্রশ্ন। অর্থাৎ এই বাক্যটা প্রধানত কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর এইখানে দেখেন আমি এটা একটু দেখাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট ব্যবহার করব। একটু ভালো করে লক্ষ্য করি সবাই, ওই বিষয়টা বুঝতে গেলে এখানে আগে বুঝাইনি। প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তারপর ভি3 প্লাস অবজেক্ট। যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এতটুকু কি বুঝতে পেরেছেন, আই জি ইট স্যার। রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এখন এই যে বাক্যটা, এই বাক্যটা আমি একটু পরে আসছি, এই বাক্যটা এখানে আবার একটু বুঝাই। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখন যদি বলা হয় এটার ইন্টারোগেটিভ করি, ভাত কি আমার দ্বারা খাওয়া হয়, তখন আপনাকে অ্যাম ইজ আর প্রথমে আনতে হবে। ইজ রাইস ইটেন বাই মি, কি হবে বলেন। এই যে দেখেন ইজ এই, রাইট। হ্যাঁ এখানেও ঠিক সেই নিয়মে হয়েছে। ডাজ হি হেট দেম, অর্থাৎ বাক্যটা আছে ইন্টারোগেটিভে, সে কি তাদেরকে ঘৃণা করে, তাহলে এইখানে এখানে আর দে হবে। কেন আর দে হবে, কারণটা হচ্ছে এই বাক্যটা যখন আপনি গঠন করবেন, এই যে আর দে হেটেড বাই হে দেম, অর্থাৎ তাদের দ্বারা কি, সে কি তাদের দ্বারা ঘৃণিত হয়। ইয়েস, এই বাক্যটাকে আপনি এই ডাজ হি হেটস হেট দেম, এটাকে আপনি ইন্টারোগেটিভ না করে আগে অ্যাফার্মেটিভ করেন। হি হেটস দেম, সে তাদেরকে ঘৃণা করে। তখন কি হবে, হি ইজ বা দে আর হেটেড বাই দেম। এই দেখেন দে আর হেটেড বাই দেম। বাক্যটা আমি একটু এখানে লিখে দেই। টি এইচ, সরি টি এইচ ই, টি এইচ, আচ্ছা ভুল হয়ে যাচ্ছে, দে, টি এইচ ই ওয়াই, দে, এ আর ই, দে আর হেটেড, এইচ এ টি ই ডি, দে আর হেটেড, তারপর হচ্ছে বাই দেম, বাই দেম, টি এইচ ই এম। কি লিখলাম, দে আর হেটেড বাই দেম, অর্থাৎ তার দ্বারা মানে তাদেরকে তাদেরকে সে ঘৃণা করে, বাক্যটা এমন, হ্যাঁ অর্থাৎ তাদের তার দ্বারা তাদেরকে ঘৃণা করা হয়। তো এইখানে দে আর হেটেড বাই দেম এটা আছে অ্যাফার্মেটিভে, এইটা যখন আপনি ইন্টারোগেটিভে করবেন তখন এই আরটা প্রথমে আসবে, আর দে হেটেড বাই দেম। যেমন ওই যে বলেছিলাম আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি কি ভাত খাচ্ছি, তাহলে ওই বাক্যে যে অক্সিলারি ভার্ব ছিল অ্যাম, ওইটা প্রথমে আসবে, অ্যাম আই ইটিং রাইস। এখানেও কিন্তু ঠিক তাই, ডাজ হি হেট দেম, তাহলে আর দে হেটেড বাই দেম। অর্থাৎ এইখানে এই বাক্যটাকে আপনাকে আগে অ্যাফার্মেটিভ করতে হবে। হি হেটস দেম, এটা হলে কি হতো, দে আর হেটেড বাই দেম, এই যে দে আর হেটেড বাই দেম। আর এইটার জি স্যার। ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ হলো আর দে হেটেড বাই দেম, আর দে হেটেড জি বাই দেম। অর্থাৎ এটা না বোঝারই কথা ছিল, যাই হোক এখন ব্যাখ্যা দিয়েছি, বুঝতে পেরেছেন। এখন স্যার। এইভাবে দেখেন, বলছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে। যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে বিভার প্লাস ভি3, অর্থাৎ এতদূর বোঝার দরকার নেই, আমি এইটুকু বুঝাই দেই যে এখানে যে অবজেক্ট থাকে সে সাবজেক্ট হয়ে যায়, আর যে সাবজেক্ট থাকে সে অবজেক্ট হয়ে যায়। এই যে যেমন রনি ইটস রাইস, এই বাক্যে রাইস অবজেক্টের স্থানে বসেছে, প্যাসিভ ভয়েসে ওই ব্যক্তি বসে যাবে সাবজেক্টের স্থানে, অর্থাৎ অ্যাক্টিভের যে লোকটা অবজেক্ট হবে, প্যাসিভের সেই লোকটা সাবজেক্ট হবে। মনে রাখতে হবে। মনে করেন আমি একটা স্কুলের শিক্ষক, আমি স্কুলে যখন যাই তখন বাড়িতে থাকলে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকে, স্কুলে গেলে আমার ছেলেমেয়েরা আমাকে স্যার বলে সম্বোধন করে। আমি একই ব্যক্তি, আমি জায়গা পরিবর্তন করতেছি, আমার রোল কিন্তু, আমার নাম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু এখানে সেই কথাটা। তবে আপনাদের গুরুত্বপূর্ণ এই বক্স দুইটা আজকে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। এখানে যেমন দেখেন ফিউচার ইনডেফিনিট যদি থাকে, ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা বাক্য যদি বলি আই শ্যাল ইট রাইস, এটা কি হবে, রাইস উইল বি বা রাইস শ্যাল বি, তো শ্যাল তো ব্যবহার নেই বর্তমানে, রাইস উইল বি, তারপর ভার্বের ভি3, রাইস উইল বি ইটেন বাই মি। এটা আপনারা পড়লে অবশ্যই পারবেন। এরপর একটা গুরুত্বপূর্ণ নোট পড়াবো, সেটা হচ্ছে মডাল ভার্ব যদি কখনো থাকে, এই যে মডাল ভার্ব ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল উড হ্যাভ টু নিড টু গোয়িং টু, হ্যাঁ ওয়াট টু, এইগুলা থাকলে প্যাসিভ ভয়েস করা খুবই সহজ, কারণ ওই মডাল ভার্বের পরে শুধু বি যোগ করতে হয়। যেমন দেখেন
প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা এইখানে লেখিনি, আমি একটু লিখে দেখাই। একটা মডাল ভার্বের একটা বাক্য করি, যেমন ICAN, আই ক্যান, DO ডু, আই ক্যান ডু, THE, আই ক্যান ডু দা ওয়ার্ক, WORK। এর অর্থ হচ্ছে আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আচ্ছা এইটার প্যাসিভ ভয়েস কি হবে জানেন? খুবই সহজ। প্যাসিভটা হবে The work দা, WORK, দা ওয়ার্ক ক্যান। can be done. হ্যাঁ ক্যান, এরপরে একটা বি আসবে, দা ওয়ার্ক ক্যান বি, DONE, ডান, এরপরে বাই মি দিতে হবে, বাই মি। দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, অর্থাৎ আমি কাজটি করতে পারি আর আমার দ্বারা কাজটা করা হতে পারে। দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। অ্যাক্টিভে দেখেন গঠন সাবজেক্ট প্লাস ভার্বের বিয়ন। আচ্ছা এটা তো কেবল গঠনটা দেখিয়েছি। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একই নিয়ম, এখানে নিয়মটা বুঝলে আপনারা সবাই নিজে নিজে করতে পারবেন এটা। যেমন গঠন দেখেন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। এই গঠনে অবজেক্ট এর সাবজেক্ট অ্যামিজার, এরপর বিং বসবে প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা একটু গঠন দেখি। এক্সাম্পল, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমার কাছে একটা চিঠি লিখিতেছে। তাহলে এর ভয়েস চেঞ্জ কি হবে? এ লেটার ইজ বিং রিটেন, রিটেন, By হ্যাঁ এ লেটার ইজ বিং রিটেন মি, অর্থাৎ আমার কাছে চিঠিটা লেখা হচ্ছে বাই হিম। by এখানে মি না থাকলে হতো এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, কিন্তু মি রয়েছে এখানে, মাঝখানে মিটা দিতে হবে। দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে, কি হবে? টেবিল টেনিসটা হচ্ছে এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। হ্যাঁ টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম, টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। এখানে দেখেন অনেক ধরনের বাক্য দিয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য আছে, পাস্ট ইনডেফিনিটের নিয়ম আছে, সব এখানে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আমি পাস্ট কন্টিনিউসটা দেখেন, একটা শীট যখন দিব, আমি একটা লম্বা শীট, সব তো আর বোঝানো যায় না ক্লাসে, তাহলে 2-3 ঘন্টা লেগে যায়। তো আপনারা কি করবেন, আমি যখন এই ক্লাসটা নিলাম, আমি একটু পরে শীটটা গ্রুপে দিয়ে দিব, ক্লাস রেকর্ড দিয়ে দিব। কালকে মনে করেন আপনি দুপুর বেলায় বসে বসে আমার ক্লাসটা দেখতেছেন, শীট yes, আপনি PDF পড়তেছেন। তো যখনই পারবেন না সেই জায়গাটা নোট করে রাখতে হয়, যে স্যার যখন ক্লাস শুরু করবে আমি স্যারকে বলবো যে স্যার এই জায়গাটা আমি বুঝিনি, তাহলে কিন্তু বেশি কাজে দিবে। এখানে আমি প্রত্যেকটা যদি সেন্টেন্স ভেঙে ভেঙে বুঝাতে যাই, তাই এই শীটটা অনেক বড়, মনে করেন 4-5 ঘন্টা লেগে যায়। তো এখানে আমি প্রত্যেকটার একটা করে দেখাই দিই, বাকিগুলো আপনারা একটু দেখবেন। পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন আছে? দে আর দে আর হার্টিং মি, হার্ট মানে আঘাত করা, তারা আমাকে আঘাত করছে। তাহলে এই একই নিয়ম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যায়, এখানেও তাই। দে ওয়ার হার্টিং মি, তারা আমাকে মারিতেছিল বা আঘাত করিতেছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মানে অবজেক্ট মি, এই মি কে সাবজেক্ট করেন আই, আর আই এর পরে এখানে যেমন দের পরে ওয়ার বসেছিল, এখানে ওয়াজ বসবে। আই ওয়াজ বিং হার্ট বাই দেম। বিং কেন হলো? বলা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং বসে, হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ বিং হার্ট বাই দেম, তাদের দ্বারা আমাকে আঘাত করা হচ্ছিল। পাস্ট পারফেক্ট টেন্সে কি আছে দেখেন, ইউ হ্যাড রিটেন দ্য লেটার, তুমি চিঠিটা লিখেছিলে। তাহলে আমরা জানি যে হ্যাড থাকলে হ্যাড বিন বসে, হ্যাভ থাকলে হ্যাভ বিন বসে। দ্য লেটার হ্যাড বিন, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, গ্যাট হয়ে গেছে, H A D, হ্যাড, H A D। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ, অর্থাৎ চিঠিতে তোমার দ্বারা লেখা হচ্ছিল। ওই ফিউচার ইনডেফিনিটের একটা বাক্য দেখেন, উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, আমরা তোমাকে সত্য ঘটনাটা বলবো। মনে রাখবেন অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, আর ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা, আর ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। এইগুলাকে এগুলাকে সিমিলার সাউন্ডিং ওয়ার্ড বলে, শুনতে একই রকম কিন্তু এদের অর্থ অনেক আলাদা। তাহলে উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, এটা কি হবে? দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস, অর্থাৎ সত্য ঘটনাটা তোমাকে বলা হবে আমাদের দ্বারা। এই রিয়েল ইনসিডেন্ট, এই যে দা রিয়েল ইনসিডেন্ট, এই টোটাল ধরেই কিন্তু এটা আমার অবজেক্ট, তাহলে এইটাকে আমাকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে। দা রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখেন, উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, আমরা বিষয়টা আলোচনা করতে থাকবো। তাহলে দা ম্যাটার হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে নিয়ে আসেন। দা ম্যাটার উইল বি ডিসকাসড বাই আস, বিষয়টা আমাদের দ্বারা বিষয়টা আমাদের দ্বারা আলোচনা হতে থাকবে। ডিসকাস মানে আলোচনা করা। আচ্ছা সব সময় প্যাসিভ ভয়েসে V3 ব্যবহার করবেন। এখানেও দেখেন ওই ফিউচার টেন্সের কিভাবে স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা দিয়েছি, সাবজেক্ট প্লাস অবজেক্ট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস V3। আচ্ছা এটা সেই আগেরই নিয়ম, একসঙ্গে দিয়েছে এখানে। এরপরে দেখেন আপনারা এখানে এই বাক্যগুলো করতে পারেন। এক্সারসাইজ অফ ডিরেক্ট প্যাসিভ ভয়েস উইদাউট ইউজিং বাই, কোনো বাই ব্যবহার না করে
এইগুলো আপনারা করতে পারবেন। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, হুম, বলা যাবে। দ্য ক্যাট ওয়াজ কিল্ড, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। হুম, আচ্ছা, এখানে কে হত্যা করেছিল? বাই সুমন, বাই আই, বাই ইউ? নাই, এখানে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। দেখছেন? আচ্ছা, এই ধরনের বাক্য কিন্তু আমাদের প্রতিনিয়ত বলার প্রয়োজন পড়ে, কিন্তু এইগুলো আমরা প্যাসিভ না অ্যাক্টিভ বুঝে উঠতে পারি না। কিভাবে বুঝবেন বাক্যটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? এখানে দেখেন কোনো কর্তা নেই, আর যে বাক্যে কর্তা না থাকে মনে করবেন ওইটা প্যাসিভ মুডে করতে হবে। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, তাহলে কি হবে? ইয়েস, সুন্দর, অনেক ধন্যবাদ আপা। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম। দেখছেন? তো এইগুলো আপনাদের এক্সারসাইজ থাকবে, এইগুলো আপনারা একটু বাসায় করবেন। এরপরে আরো রয়েছে, ওই ডে 3, 4 যদি না করতে পারেন, এইখানে ট্রান্সলেশন ওই শিট থেকেই কেটে এনে এখানে সংযুক্ত করেছি। সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6, তারা কি পরীক্ষায় পাশ করেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সে 7 দিন ধরে জ্বরে জ্বরে ভুগছে, সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যগুলো আপনারা একটু করবেন। এই একটি শীট যদি ভালোভাবে করেন, প্রত্যেক দিনের এক একটি শীট যদি ভালো করে কমপ্লিট করেন, আমি বলেছিলাম 70টা ক্লাস আমরা নেই আমাদের কোর্সের ভিতরে, তো 70টা ক্লাস লাগে না। কেউ যদি 50টা ক্লাসও ভালোভাবে কমপ্লিট করে, তাহলে তার ইংলিশ ভাষাটা অনেক অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ, যেটা সে কল্পনাও করতে পারবে না। এখানে দেখেন কয়েকটা বাক্য আমি একটু সংযোজন করেছি, দেখাতে চাই। আহ, যেমন, তুমি কি বই পড়ছো? হুম, তুমি কি বই পড়ছো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ কি হবে বলেন? আর ইউ রিডিং এ বুক? আর ইউ রিডিং এ বুক? সবাই একটু অংশগ্রহণ করবেন। এটা খুব সুন্দর, কি হবে? পড়েন, দিস ইজ ভেরি বিউটিফুল। তুমি কোথায় ছিলে? হোয়ার? তুমি কোথায়? হোয়ার হ্যাভ ইউ বিন, বা হোয়ার হ্যাভ ইউ, বা হোয়ার আর ইউ, হোয়ার ওয়ার ইউ, এটা দিলে হয়। হোয়ার ওয়ার ইউ, এখানে ডিরেক্ট আপনি ওয়ার মানে ছিল বা ছিলেন। আজ কি দিন? হোয়াট ডে ইজ টুডে, অর্থাৎ আজ কি বার? ইয়েস, আমি অনেক খুশি, কি হবে? আই এম ভেরি হ্যাপি। এই বাক্যগুলো দেখেন আমাদের প্রায় বলা লাগে, এটা সত্যিই আমি জানি, ইটস ট্রু আই নো, ইটস ট্রু আই নো। শীঘ্রই ফিরে আসবো, আপনি বাসা থেকে চলে যাচ্ছেন, আপনার সন্তানকে বলছেন মন খারাপ করো না, শীঘ্রই ফিরে আসবো, কি? আই উইল কাম ব্যাক সুন। হুম, তুমি কি এটা চাও? তুমি কি এটা চাও? ডু ইউ ওয়ান্ট দিস? তারপর কি আছে দেখেন, চুপ করো। আমরা বলি না কানের গোড়ায় বেশি কথা বলো না, বক বক করো না, কানের নিকট বেশি কথা বলো না, বি কোয়াইট প্লিজ, বি কোয়াইট প্লিজ। তুমি তুমি কি কাজ করছো? তুমি কি কাজ করছো, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, আর ইউ ওয়ার্কিং? আর ইউ ওয়ার্কিং? হ্যাঁ, না, এখানে আর ইউ ওয়ার্কিং দিলে হয়, অথবা আর ইউ ডুইং দা ওয়ার্ক দিলেও হয়, দুইটা দিলেও হবে। আর ইউ ডুইং দা ওয়ার্ক, আর ইউ ওয়ার্কিং? আমি সেখানে যাচ্ছি, কি হবে? আই এম গোয়িং দেয়ার, আই এম গোয়িং দেয়ার। এটা এটা খুব মজার বিষয়, দিস ইজ ভেরি ফানি, দিস ইজ ভেরি ফান, দিস ইজ ভেরি ফান। তুমি কি আসবে? উইল ইউ কাম? আমার কিছু দরকার নেই, কি হবে? আই নিড নাথিং। দেখেছেন? আই নিড নাথিং, আপনাকে প্রশ্ন করলাম আপনার কিছু লাগবে, আপনি বললেন আই নিড নাথিং। এটা খাওয়া উচিত, কি হবে? এটা খাওয়া উচিত, ইউ শুড ইট দিস। হ্যাঁ, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি, আই এম উইথ ইউ। তুমি কি আমাকে বিশ্বাস করবে? উইল ইউ ট্রাস্ট মি? দেখেছেন? তুমি কি আমাকে বিশ্বাস করবে? উইল ইউ ট্রাস্ট মি? তারপর কি আছে? তারপর, এটা আমার পছন্দ, আই লাইক দিস। তুমি কি কিছু বলবে? উইল ইউ সে সামথিং? এটি আমার সময়, দিস ইজ মাই টাইম। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। এই শব্দগুলো আমাদের প্রতিনিয়ত বলার প্রয়োজন পড়ে, এই জন্য এগুলো আমরা শিখব। তারপর দেখেন, আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। এখানে বেশিরভাগ নাথিং বা এই ধরনের, আমারও তাই মনে হয়, ইট সিমস টু মি অ্যাজ ওয়েল। স্কুলের জন্য দেরি হচ্ছে, গেটিং লেট ফর স্কুল, গেটিং লেট ফর মার্কেট, গেটিং লেট ফর অফিস। হ্যাঁ, স্কুলের জন্য দেরি হচ্ছে, বাজারের জন্য গেটিং লেট দিয়ে বলবেন। আমার চোখে বালু গেছে, আই হ্যাভ গ্রিট ইন মাই আইজ। গ্রিট মানে এখানে বালুর কণা। আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ।
মাইসেলফ, তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ about অ্যাবাউট? আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি না। I don't like reading books. ইয়েস, আমি কি বই পড়তে পছন্দ করি? Um, like না, ঠিক আছে, বলেন ডু আই, হ্যাঁ, ডু আই লাইক রিডিং বুকস, ডু আই লাইক রিডিং বুকস। if I like reading book, আমি কি বই পড়তে পছন্দ করি না? ডোন্ট আই লাইক রিডিং বুকস। don't I like book? অর্থাৎ ওই নিয়মটা সর্বদা মনে রাখবেন, ওই নিয়মটা সর্বদা মনে রাখবেন যে একটা বাক্যকে কিভাবে তিনটা আইটেমে বলা যায়, চারটা আইটেমে, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ, এই চারটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, চারটা। তোমার ইউনিফর্ম পরে নাও, পুট অন ইউর ইউনিফর্ম। No. হ্যাঁ, আপনার ছেলে স্কুলে যাচ্ছে, বলছেন যে বাবু দেরি হয়ে যাচ্ছে, দ্রুত ইউনিফর্ম পরে নাও, পুট অন ইউর ইউনিফর্ম কুইকলি। আমাকে লজ্জা দিও না, ডোন্ট পুট মি ইন শেম। ইন শেম, শেম মানে লজ্জা। হ্যাঁ, ডোন্ট, ডু নট পুট মি ইন শেম, আমাকে লজ্জায় ফেলে দিও না। এটা আমার খুব পছন্দ, বা এটা আমি খুব পছন্দ করি। উই লাইক We ইট like ভেরি মাচ। it. হ্যাঁ, উই লাইক ইট ভেরি মাচ। আপনি এটা ঠিক করতে পারবেন? হুম, ফিক্স দিস। সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, ব্রেকফাস্ট ইজ রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি, যদি বলা হয় সকালের নাস্তা রেডি হয়নি, ব্রেকফাস্ট ইজ নট রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি, ব্রেকফাস্ট ইজ নট রেডি। ব্রেকফাস্ট কি রেডি? ব্রেকফাস্ট কি রেডি? ইজ ব্রেকফাস্ট রেডি? হ্যাঁ, যদি বলে ব্রেকফাস্ট কি রেডি, ইজ ব্রেকফাস্ট রেডি, আমরা একে অপরকে জানি, উই নো ইচ আদার। কি হবে? ইচ আদার। হ্যাঁ, আমার, হ্যাঁ হ্যাঁ, ক্লাস করতে করতে এটা হয়ে গেছে, আমরা একে অপরকে চিনি, উই নো ইচ আদার। আমাকে নির্ধারিত তারিখ দাও, আমাকে নির্ধারিত তারিখ দাও, গিভ মি আ ফিক্সড ডেট। Great. আচ্ছা, আমার ঘড়িটি ঠিক করে নাও প্লিজ, একটু সাউন্ড হচ্ছে দেখেন, আমি শেষ মুহূর্তে এখন আর আনমিউট করতে চাচ্ছি না, কোথায় জানি একটা সাউন্ড আসছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি এখানে, যাই হোক। আচ্ছা, তো দেখেন এটা, আমার ঘড়িটি ঠিক সময় দেয়, মাই ওয়াচ গোজ রাইট, দেখছেন? হ্যাঁ, এখানে কিন্তু এই বাক্যগুলা এইভাবেই করতে হবে। এখানে গোজ মানে কিন্তু গোজ রাইট অর্থ সঠিক সময় দেওয়া। মাই ওয়াচ গোজ রাইট, আমার ঘড়ি সঠিক সময় দেয়। আচ্ছা, যাই হোক, আমি আজকে এইখান থেকে একটু কথা বলাতে চেয়েছিলাম প্রেজেন্টেশন, যে হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াই ইউ রিড, অর্থাৎ নিউজ পেপার সম্পর্কে। হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের উপকারিতাটা কি। তো আচ্ছা, এটা পড়েন নাই, ভালো হয়েছে, এটা আগামী ক্লাসে পড়বেন। হ্যাঁ, এটা আপা আগামী ক্লাসে রেডি করে রাখবেন। দেখেন এইখানে এর বিস্তারিত দেওয়া আছে, যে সংবাদপত্র কি, কেন পড়বো, কত প্রকার সংবাদপত্র পাওয়া যায়, এইটা, ইয়েস, ইম্পর্টেন্ট জিনিস, এইটা পড়ে রাখবেন। এইটার উপরে আগামী ক্লাসে প্রেজেন্টেশন নিব, এবং এই যে টেন্সের শীটটা দেখালাম, এইটা আপনারা ডে 3 এবং 4 করে রাখবেন, যদি কারো হাতে সময়। কত দিয়ে কতটা লিখেন? ডে 3 4, এই থ্রি, এই যে 3, এবং এখানে রয়েছে ডে 4, যদি কারো হাতে সময় থাকে ট্রান্সলেট করে আমাকে পাঠাবেন। হ্যাঁ, ডে 3 এবং 4। অবশ্যই, আর ছুটির দিনগুলোতে আমরা বেশি কাজ করব, শুক্রবারেটারে এটা বেশি বেশি করে করবেন, তাহলে দেখবেন আমাদের উপকারটা বেশি হবে। তো আজকে ভয়েস চেঞ্জের যে রুলগুলো শিখালাম, এগুলো একটু দেখবেন, এবং পরবর্তী ক্লাস আমি যে জায়গায় আজকে শেষ করেছি এইখান থেকে আবার শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, আল্লাহ হাফেজ।